সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকারে করণীয় নিয়ে আলোচনায় আমাদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন রিপোর্টার রাশেদ লিমন। স্বপ্ন এই মুহূর্তে আছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং আমার সঙ্গে আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আলোচনা বিষয় দুর্ঘটনার কারণ, প্রতিকার এবং আমাদের করণীয়। এবং আজকে আমার সঙ্গে আলোচনা করতে আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন তিশা, আছেন তুষার রেহমান, উনি যাত্রী অধিকার নিয়ে কাজ করেন, এবং আছেন বুয়েটের এক্সিলেন্ট রিসার্চ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক সাইফুন নেওয়াজ। শুরুতে তিশা, আপনার কাছে যাই। যে আমরা দেখেছি যে শিক্ষার্থীদের মৃত্যুকে কেন্দ্র করে বিশেষ করে গত জুনে যে আন্দোলনটি হলো, নিরাপদ সড়কের আন্দোলন, তারপরে আমরা দৃশ্যমান চোখের দেখার বেশ কিছু পদক্ষেপ দেখেছি, পক্ষকালব্যাপী বা মাসব্যাপী বা সপ্তাহব্যাপী। এখনও কিন্তু আজও যে মুহূর্তে আসলে আমরা দেখেছি যে এই আবরারের নিথর দেহ, রক্তাক্ত দেহ জেব্রা ক্রসিংয়ের উপর পড়ে আছে, তখনও কিন্তু আসলে ট্রাফিক সপ্তাহে চলছে। তো সবকিছু মিলে আসলে নিরাপদ সড়ক কতখানি নিশ্চিত? নিরাপদ সড়ক যদি নিশ্চিত হতো তাহলে তো আমাদেরকে নিরাপদ সড়ক নিয়ে কথা বলতে আসলে বসতে হতো না। এটা খুবই দুঃখজনক যে আমাদেরকে কিছুদিন পরপরই নিরাপদ সড়ক নিয়ে কথা বলতে বসতে হয়। এবং আমরা জানি যে আজকে সকালবেলা বিইউপির প্রথম বর্ষের শিক্ষার্থীর নিহত হওয়ার, সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার যে দুঃখজনক ঘটনাটি ঘটেছে, তারপর বিইউপি থেকে নিরাপদ সড়ক আন্দোলনের দ্বিতীয় দফা শুরু করার একটা ডাক এসেছে। এবং সেই ডাকে তারা বিশেষ করে বলেছে যে তারা কোনো রকম রাজনৈতিক ইনফ্লুয়েন্সকে জায়গা দিতে চায় না, এবং আগামীকালকে তারা পুরো বাংলাদেশের শিক্ষার্থীদেরকে বলেছে ক্লাস বর্জন করে রাস্তা অবরোধ করতে। অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে যে আগের নিরাপদ সড়ক আন্দোলন যে জায়গায় শেষ হয়েছিল সেই জায়গা নিয়ে তারা আসলে সন্তুষ্ট না, এবং তারা যদি আসলে সন্তুষ্ট হতো তাহলে তাদেরকে দ্বিতীয় দফাটা শুরু করতে হতো না। আগের নিরাপদ সড়ক আন্দোলন থেকে তারা শিক্ষা নিয়েছে বলেই মূলত বোধ হয় বিগত নিরাপদ সড়ক আন্দোলন তাদেরকে শিক্ষাই দিয়েছে, তাদের কোনো প্রাপ্তির কারণ ঘটাতে পারেনি বিগত নিরাপদ সড়ক আন্দোলন। সেটা যদি পারতো তাহলে আজকে আবার আমাদেরকে এটার জন্য দাঁড়াতে হতো না আর কি। আমাদের যেটা আমরা দেখি যে সাধারণত শিক্ষার্থী বা শিক্ষার্থীরা মারা গেলেই মূলত এটা নিয়ে আলোচনাটা উঠে আসে, কিন্তু প্রতিদিন অনেক সাধারণ মানুষ মারা যাচ্ছে। শিক্ষার্থীরা আন্দোলনটা করতে জানে বলেই শিক্ষার্থীরা যখন মারা যায় তখন বিষয়টা নিয়ে বেশি আলোচনা হয়। আচ্ছা, আমি একটু আপনার কাছে আসবো যে যেমনটি বলছিল তিশা, যে শিক্ষার্থীরা আন্দোলনের আগে আমরা দেখছি ঢাকা শহরে আরও দুই একটি জায়গায় গার্মেন্টস কর্মীরা, এই ধরনের যারা বাস পিপলের সঙ্গে সংশ্লিষ্ট, তাদের হয়তো বা এই ধরনের ক্ষেত্রে দুর্ঘটনা ঘটলে আমরা দেখি যে সড়ক অবরোধ বা তারা যখন আন্দোলনগুলো একটু জোরালো হয়, কিন্তু প্রতিনিয়তই কিন্তু আমরা দেখছি যে প্রতিদিনই কিন্তু দুর্ঘটনা ঘটছে, প্রাণ হারাচ্ছে। আসলে আপনি তো যাত্রী অধিকার নিয়ে কাজ করেন, সেই চলার পথে আসলে সেই যাত্রীদের অধিকার কতখানি নিশ্চিত হতে পেরেছে? হ্যাঁ, আপনি চমৎকার বলেছেন। সে হচ্ছে যে আসলে জনগণ বা বিশাল জনগোষ্ঠী, তারা অসংগঠিত একটি অংশ এবং বড় অংশ। তাদের মধ্যে অসংগঠিত এই কারণেই তাদের মধ্যে নিরন্তর নিত্য তাদের দুর্ঘটনার শিকার হচ্ছে, তারা মরছে, কিন্তু তাদের যে সংগঠিত রূপ নেই বলেই শিক্ষার্থীরা বা গার্মেন্টস কর্মীরা বিভিন্ন একটি সেক্টরের জায়গায় যখন আঘাত আসে তখন তারা সম্মিলিতভাবে সেই অধিকার নিয়ে এবং সেই বিষয়টির প্রতিবাদ করে। আরেকটি বিষয় আপনারা বলছেন মিডিয়ার মাধ্যমেই মানুষ বেশি করে জানছে সড়ক দুর্ঘটনার ব্যাপকতা। কারণ দিনাজপুরে একটি ঘটনা ঘটলে বা পটুয়াখালী যদি ঘটনা ঘটে সেটা মিডিয়ার মাধ্যমে জাতি জানতে পারে। সে অর্থে আমরা মনে করি যে এই মিডিয়ার কারণে যতটুকু কী হচ্ছে, আসলে সরকারের আন্তরিক হতে হবে এবং সরকার ক্ষেত্রে এগিয়ে আসতে হবে। কিন্তু আসলে আমরা মনে করি যে জনগণের যে অধিকার, এই অধিকারটা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। সরকার সেক্ষেত্রে আসলেই খুব নির্বিকার বলতেই হয়। বিভিন্ন সময় আমরা দেখি যখনই কোনো একটা ঘটে। আবার আসবো আপনার কাছে, আমি একটু সাইফুন নেওয়াজ আপনার কাছে আসবো। আপনি তো এই দুর্ঘটনা নিয়ে কাজ করেন, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে রাজধানীর সব জায়গায় আসলে এই দুর্ঘটনার খবর আপনার আসে, কারণগুলো নিয়ে বিশ্লেষণ করেন। আসলে আমাদের দুর্ঘটনার মূল কারণগুলো? ধন্যবাদ। আসলে দীর্ঘদিন ধরেই আমরা দুর্ঘটনার তথ্যপত্র বিশ্লেষণ করে বারবারই কয়েকটা কারণকে আমরা নিয়ে আসছি। তার মধ্যে প্রথমটা হচ্ছে আমার রোড ইঞ্জিনিয়ারিং। দেখা যায় আমরা কিন্তু আমাদের রাস্তা তৈরি করার ফলে শুধু কনস্ট্রাকশনের দিকে মনোযোগ দিচ্ছি, কিন্তু রাস্তার সেফটি সিকিউরিটিতে দেখা যাচ্ছে আমাদের কিন্তু সেই এক্সপার্টিসও নাই এবং সেটা চেকিংও হচ্ছে না। সেকেন্ড একটা বিষয় হচ্ছে আমাদের কিন্তু আমার যে গাড়িগুলো আমার চলছে, অর্থাৎ যেই গাড়িগুলো আমরা চালাচ্ছি সেগুলোর ক্ষেত্রেও কিন্তু দেখা যায় আমাদের সিস্টেমটা কিন্তু বেপরোয়া। কারণ হচ্ছে আমরা যে গণপরিবহনগুলো চলছে তাদেরকে আমি একই রাস্তায় বিভিন্ন গাড়ি নিয়ে আসছি, অনেক মালিক, অনেক চালক, ফলে দেখা যায় প্রত্যেকের সাথে প্রত্যেকটা কম্পিটিশন লেগেই আছে। এই সিস্টেম আমরা ঠিক করতে পারিনি। থার্ড হচ্ছে আমি কিন্তু আমার পথচারীদের ক্ষেত্রে বা যারা সড়ক ব্যবহার করছি তাদেরও কিন্তু অসচেতনতার বিষয় রয়ে গেছে। এখন
এই যে গত 6-7 মাস একটা আন্দোলন হলো, 6-7 মাসের পরবর্তীতে যে আমরা এর মাঝে কি পেলাম, একটা আইন পেলাম, তাও আইনটা কিন্তু আসলে এখনো পর্যন্ত বাস্তবায়ন হয় নাই। এর মাঝে কিন্তু আপনার অনেকগুলো অ্যাকশন ঘটে যাচ্ছে। মূল যে বিষয়টা প্রয়োজন ছিল যে গত 6 মাসে অ্যাটলিস্ট আমরা আমাদের গণপরিবহনটাকে একটা মানে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার একটা প্রয়োজন ছিল, বাট আমি মনে করি যে এই জায়গাটাতে আমরা এখনো পর্যন্ত হাত দিতে পারিনি। এখন মিটিং আপনি যেমন বলছিলেন গণপরিবহনের শৃঙ্খলার কথা, আবারও আসবো আপনার কাছে। আপাতত ফিরে যাচ্ছি স্টুডিওতে, কিছুক্ষণ পরে আবারও ফিরে আসছি আমাদের আলোচনায়। সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকারে করণীয় নানা দিক নিয়ে আলোচনার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার রাশেদ লিমন। সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকারে করণীয় নিয়ে আলোচনায় আবারও সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদ লিমন। সপ্তাহ বিরতির পর আবারও আলোচনায় ফিরলাম। তো কথা বলছিলাম যে সড়ক দুর্ঘটনা নিয়ে, তো আসবো তুষার রহমান আপনার কাছে। তিশা যেমনটি বলছিল, হয়তো এর মাধ্যমে আবার দ্বিতীয় দফায় এই ছাত্ররা যে আন্দোলন ডাক দিচ্ছে, আবারও তো নিরাপদ সংগ্রহের জন্য আবার তাদের মাঠে নামতে হবে। আসলে কি এই নিরাপদ একটা দুর্ঘটনা, তারপরে আন্দোলন, এরপরে কিছু আশ্বাস, এই দিয়ে কি আসলে নিরাপদ সড়ক নিশ্চিত হওয়া সম্ভব? নিশ্চয়ই, আপনি ভালোই বলেছেন। আমি প্রথমেই যেটা বলবো, বাংলাদেশের সড়ক দুর্ঘটনা এই শব্দ বাক্যের সাথে একদম একমত না। আমরা মনে করি এই দেশের সড়কের অব্যবস্থা, অবহেলাজনিত কারণে নিরন্তর যে দুর্ঘটনা ঘটনা ঘটছে, এটি ঘটমান অবহেলাজনিত ঘটনা। অবহেলাজনিত ঘটনার কারণে মৃত্যু, কোনোভাবেই দুর্ঘটনা এই শব্দটা আমরা আর বলতে চাই না। সড়কের অবহেলাজনিত মৃত্যু। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের দুর্ঘটনা বা এই অব্যবস্থার অনেকগুলো কারণ, এই কারণগুলো খতিয়ে দেখা এবং এগুলো নিষ্কৃতির প্রধান কর্তৃপক্ষ সরকার। সরকারকে আমরা মনে করি সরকার মূল জায়গায় না গিয়ে এটি মোটরগাড়ি পরিবহনের ব্যবসা, পরিবহন খাতের যে চাঁদাবাজি, এগুলোকে টিকে রেখে, একসময় আমাদের সেতুমন্ত্রী বলেছিলেন যে আসলে পরিবহন খাতের যে হাত, তাদের চেয়েও, সেই কালো হাতের চেয়েও সরকারের হাতটি অনেক বড়। সরকার যখন নেমেছে অনেক বড় করে, তখন দেখছি পরিবহনের খাতের কাছে তারা একদম পরাজয় বরণ করেছে এবং তাদের কাছে একদম চুপসে গেছে এবং সরকার সেখান থেকে দারুণভাবে সরে আসতে হয়েছে। তো এক অর্থে ধন্যবাদ আপনাকে। যেমন তিশা যেমনটি বলছিলেন যে আসলে করণীয় সম্বন্ধে ওনার কিছু কিন্তু সেক্ষেত্রে আপনার যেটি বলছে, আপনি যেমন দেখলেন কালকেও আবার আমরা দেখেছি শিক্ষার্থীরা কালকেও আবার সড়ক অবরোধের ডাক দিল। আসলে সমাধানের পথ দেখছেন, তবে আজকেও কিন্তু আমরা দেখেছি কর্তৃপক্ষে গিয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করার চেষ্টা করেছে। সেক্ষেত্রে মানে মূল সমস্যা সমাধানের পথ দেখতে আমার আসলে যেটা মনে হয় যে একটা আন্দোলন যখন শুরু হয়, তখন আন্দোলনের এজেন্ডাগুলো যাদের কাছে পৌঁছানোর কথা, কর্তৃপক্ষ, তারা সেই আন্দোলনটাকে মূলত একটা সমস্যা মনে করে এবং সেই সমস্যাটা তারা আবার একটা চেষ্টা করে। সেটা যদি না করে তারা আন্দোলনের যে দাবি, সেই দাবিগুলোতে সরাসরি মনোযোগ প্রদান করার চেষ্টা করে এবং আশ্বাসে আসলে সীমাবদ্ধ না থেকে সেই দাবিগুলোর ভেতরে ঢোকার চেষ্টা করে। কারণ আসলে একটা দেশে কেউ, বিশেষ করে শিক্ষার্থীরা, কখনো আন্দোলন কোনো সরকারের বিরুদ্ধে করবে না। তারা যে আন্দোলনটা করছে সেটা সবার স্বার্থেই করছে, সবার ভালোর জন্যই করছে। সুতরাং সেখানে যদি মনোযোগ দেওয়া হয় তাহলে সেটা সবার জন্যই ভালো হয়। সুতরাং যোগাযোগটা ঠিকমতো স্থাপিত হতে হবে আন্দোলনকারী এবং কর্তৃপক্ষের মধ্যে। এবং যদি সেখানেই কিন্তু আমরা একটা ঘাটতি দেখি, যে কারণে আমরা দেখি যে এইসব আন্দোলনের মধ্যে অনুপ্রবেশকারীরা বা ভিন্ন স্বার্থন্বেষীরা, তারাও কিন্তু তাদের স্বার্থ আদায়ের চেষ্টা করে। সেই বিষয়ে কিন্তু আসলে যারা আন্দোলনরত শিক্ষার্থী আছে বা যারা কর্তৃপক্ষ আছে, তাদের কিন্তু উভয়ই সেদিকে অবশ্যই দৃষ্টি দেওয়া প্রয়োজন। এটাই আসলে যেটা বলতে চাচ্ছি, যে শেষ পর্যন্ত যোগাযোগ স্থাপিত হলেও যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে কর্তৃপক্ষের সাথে আন্দোলনকারীদের আস্থার সংকট। এই আস্থার সংকট কিন্তু দূর করার দায়িত্ব কর্তৃপক্ষেরই এবং তারা সেটা কিভাবে করবেন সেদিকে তাদের আগে মনোযোগ দিতে হবে, যাতে আমরা যখন বা শিক্ষার্থীরা যখন বা যে কোনো আন্দোলনকারী যখন একটা দাবি করছেন, তখন সে বিশ্বাস করতে পারে যে তার দাবিটা পূরণ আশ্বাস পর্যন্ত থাকবে না, সত্যি পূরণ। ধন্যবাদ। আমি সাইফুন্নাথ আপনার কাছে একদমই শেষে এক কথায় যদি জানতে চাই, যে ছোট করে বলেন যে আসলেই সমাধানের রাস্তাকে আছে আমাদের এই সীমিত সম্পদ, জনবহুল দেশ বা ঢাকা মহানগর কথা বলি, যে জনবহুল একটা দেশের মধ্যে রাস্তার সংকট, পরিবহন সেক্টরের যে অবস্থা, সেক্ষেত্রে সমাধানের পথ আসলে কোথায়? ধন্যবাদ। পৃথিবীর কোনো দেশে একেবারে জিরো অ্যাক্সিডেন্ট আনতে পারেনি, আমরাও হয়তো পারবো না, কিন্তু আমরা কমাতে পারবো। এবং আমাদের দেখা যাচ্ছে যে যদি আমরা ঢাকা শহরের ক্ষেত্রে গণপরিবহনগুলোকে বাস রুট ফ্র্যাঞ্চাইজি করতে পারি, আমরা একটা সিস্টেমে নিয়ে আসতে পারবো। এরপর হচ্ছে পথচারীদের সেবাগুলো দিতে হবে, ফুটপাথ, জেব্রা ক্রসিং, ফুটওভার ব্রিজ, আন্ডারপাস, এগুলো দিতে হবে। একজন মারা যাবে, সেখানে জেব্রা ক্রসিং বা ফুটওভার ব্রিজ দিব, সেই কনসেপ্ট না। আমার আগে থেকেই আমাকে পর্যাপ্ত স্থানে আমার দিয়ে রাখতে হবে। থার্ড হচ্ছে ট্রাফিক যারা নিয়ন্ত্রণ করবে, ট্রাফিক পুলিশ, তারা যেন আপনার শুধুমাত্র ওই যে ফিটনেস বা লাইসেন্স চেক এটাতে সীমাবদ্ধ না থাকে। এটা কিন্তু শৃঙ্খলার জন্য, বাট নিরাপত্তার জন্য যেটা জরুরি, যে গাড়িটা ফিট আছে কিনা, তার ইন্ডিকেটরটা একটু চেক করে দেখা, তার হচ্ছে টায়ারটা চেক করে দেখা, তার হচ্ছে আপনার চালক যে সে
সুস্থ সেটা কিনা। আমাদের মতো রাস্তায় এই ধরেন মিরপুর রোডে একটি গাড়ি থামিয়ে এতগুলো জিনিস চেক করা, এটা কতখানি বাস্তবসম্মত? ধন্যবাদ। এটা একটু জটিল হয়ে যাবে, তবে হ্যাঁ আমরা যদি কিছু কিছু র্যান্ডম বেসে যদি কিছু চেক করি, অ্যাটলিস্ট চালকরা বা মালিকরা যদি জানে যে হ্যাঁ তার গাড়িটা চেক হতে পারে, 10টার ভিতরে একটা গাড়ি তার হতে পারে, সে কিন্তু এখন যেমন কিন্তু লাইসেন্স ফিটনেস ঠিক কাগজ ঠিক করে রাখছে, তখন তার গাড়িটাও কিন্তু সে ঠিক করে রাখবে। আর সেকেন্ড একটা বিষয় হচ্ছে যে অ্যাটলিস্ট মানে আমাদের ট্রাফিকদেরকে এই ম্যানেজমেন্টের বিষয়ে আরেকটু দক্ষ আমরা করতে পারবো। সেক্ষেত্রে আসলে একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারলে সেক্ষেত্রে সব ক্ষেত্রেই সচেতনতা বৃদ্ধি হবে। যে এতক্ষণ শুনছিলাম নিরাপদ সড়ক নিয়ে তাদের ভাবনা, আসলে করণীয় সম্বন্ধেও কিছু দিক নির্দেশনা। আসলে আমরা এখানে যারা বলছে তারা কিন্তু সবাই চাচ্ছেন যে একটি নিরাপদ সড়ক নিশ্চিত হতে, আর কোনো আবরারকে যেন রাজপথে রক্তাক্ত অবস্থায় গাড়ির চাকায় পৃষ্ঠ হতে না দেখা যায়। সেই পর্যন্ত তো স্বপ্ন এই ছিল এখনকার মতো নিরাপদ সড়ক নিয়ে আজকের আলোচনা। ফিরে যাচ্ছি স্টুডিওতে। সড়ক দুর্ঘটনার কারণ ও প্রতিকারে নানা করণীয় দিক নিয়ে আলোচনার জন্য আলোচকদের সঙ্গে নিয়ে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার রাশেদ লিমন।